কয়লা, বালি, পাথর কিংবা ড্রাগস, আমরা জানি এসবের পেছনে থাকে একটা ভয়ঙ্কর মাফিয়া চক্র। কিন্তু ভাবুন তো, খোদ শিক্ষার জগতেও মাফিয়া রাজ। খান স্যারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। গত 2রা জুন সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খান স্যারের কোচিং সেন্টার চত্বর। বোমা, গুলি আর ভাঙচুরের সেই ঘটনায় নাম জড়ায় খান স্যারের প্রতিদ্বন্দ্বী রোশন আনন্দের ভাই প্রিন্সের। কিন্তু ঘটনা মোড় নিল এক ভয়ঙ্কর রহস্যে। নেপাল থেকে উদ্ধার হলো সেই মূল অভিযুক্ত প্রিন্সেরই মৃতদেহ। প্রিন্সের এই রহস্য মৃত্যুর পেছনে আসল সত্যিটা কি, জানতে হলে এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত দেখুন। বিহারের রাজধানী পাটনার শিক্ষা জগতে খান স্যার বনাম রোশন স্যারের রেসারেসি এবার সীমান্ত পেরিয়ে পৌঁছে গেল আন্তর্জাতিক ভূখণ্ডে। নেপালের একটি হোটেল থেকে উদ্ধার হলো পাটনার বিখ্যাত শিক্ষক তথা জ্ঞানবিন্দু জিএস একাডেমির ডিরেক্টর রোশন আনন্দের ভাই প্রিন্স যাদবের মৃতদেহ। অত্যন্ত রহস্যজনক পরিস্থিতিতে তার এই মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে দুই দেশের পুলিশ মহলে। ঘটনাচক্রে প্রতিদ্বন্দ্বী খান স্যারের কোচিং সেন্টারে হামলা ও ভাঙচুরের মামলায় এই মুহূর্তে পাটনারই জেলে বন্দী রয়েছেন রোশন স্যার, আর সেই মামলারই অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন মৃত প্রিন্স। চলতি মাসের 2রা জুন রাতে পাটনার মুসল্লাপুর হাট এলাকায় বিখ্যাত ইউটিউবার এবং শিক্ষক ফয়জল খানের খান গ্লোবাল স্টাডিজ একাডেমিতে একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় শূন্যে গুলি ছোড়ারও অভিযোগ ওঠে। এই ঘটনার পরই পুলিশ রোশন স্যারকে গ্রেফতার করে। অন্যদিকে আদালত থেকে আইনি রক্ষা কবচ পান খান স্যার। পুলিশ সূত্রে খবর, এই হামলার এফআইআরে নাম থাকার কারণে গ্রেফতারি এড়াতে 6 বন্ধুর সঙ্গে নেপালের বিরাটনগরের একটি হোটেলে গা ঢাকা দেয় প্রিন্স। গত রাতে সেখানেই তার রহস্য মৃত্যু ঘটে। খবর পেয়ে ইতিমধ্যেই নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রিন্সের পরিবারের সদস্যরা। ঘটনা খতিয়ে দেখতে হোটেল থেকে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন নেপাল পুলিশ। খান স্যার এবং রোশন স্যারের এই সংঘাত নতুন কিছু নয়। খান স্যারের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে তার স্টাফদের উপর হামলা এবং কোচিংয়ে বোমা মারার নেপথ্যে মাস্টার মাইন্ড ছিলেন রোশন স্যারই। অন্যদিকে 2021 সালে খান স্যারের ক্লাসরুমে ঢুকে তাণ্ডব চালান এবং হিংসা ছড়ানোর মূল অভিযোগ ছিল এই মৃত প্রিন্সেরই বিরুদ্ধে। পাল্টা অভিযোগে রোশন স্যারও দাবি করেন 2023 সালে তাঁর সেন্টারে ভাঙচুরের নেপথ্যে ছিলেন স্বয়ং খান স্যার। তবে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য। এই গ্যাংওয়ারের সূত্রপাত বিহার পুলিশ নিয়োগের পরীক্ষার ফলাফল নিয়ে। পরীক্ষায় সফলদের কৃতিত্ব নিজেদের দাবি করে 2 শিবিরই হাজার হাজার ছাত্রের সাফল্যের পোস্টার দেয়। এমনকি এক শীর্ষ ছাত্রকে নিজেদের ছাত্র দাবি করা নিয়ে ঘটনা গড়ায় একেবারে হাতাহাতি পর্যন্ত। একে অপরের বিরুদ্ধে 10 লক্ষ টাকায় টপার কেনার মারাত্মক অভিযোগও করেন দুজনেই। গত 2রা জুন খান স্যারের কোচিং সেন্টার এবং রোশন স্যারের জ্ঞানবিন্দু কোচিংয়ের মধ্যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জেরে প্রথমে হাতাহাতি, পরে গুলি চালানোর ঘটনা ঘটে। বিহারের রাজধানী পাটনায় খান স্যারের কোচিং ইনস্টিটিউট এবং জ্ঞানবিন্দু কোচিংয়ের সদস্যদের মধ্যে অশান্তির ঘটনায় 2 নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশে এফআইআর দায়ের হয় খান স্যারের বিরুদ্ধেও। গ্রেফতার হন জ্ঞানবিন্দু কোচিং সেন্টারের শিক্ষক রোশন। প্রথম দিকে খান স্যার দাবি করেছিলেন যে তার প্রতিষ্ঠানের ওপর হামলার পিছনে প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারগুলির হাত রয়েছে। তার অভিযোগ ছিল কম খরচে পড়াশোনার সুযোগ দেওয়ায় তথাকথিত কোচিং মাফিয়া ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। তদন্তের সময় পুলিশ বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী নিরাপত্তারক্ষীদের মধ্যে কয়েকজন স্বীকার করেছেন যে সংঘর্ষের সময় তাদের পক্ষ থেকেও গুলি চালানো হয়েছিল। সেই জবানবন্দির ভিত্তিতেই পুলিশ খান স্যারের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে। এরপরে 5ই জুন পাটনার কদমকুয়া থানায় খান স্যারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায় ঘটনায় তার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত চলছে। যারা এই চাকরি বাকরির পরীক্ষার বিষয়ে খোঁজখবর রাখেন তারা জানেন রোশন স্যারের জ্ঞানবিন্দু একাডেমিও সমান জনপ্রিয় পাটনায়। তাই অনেকেই মনে করছেন পথের কাটা প্রতিদ্বন্দ্বী রোশন আনন্দকে ডিফেম করে এই কোচিং দুনিয়া থেকে বিদায় করে দেওয়াই লক্ষ্য ছিল খান স্যারের। আর সেই কারণেই নিজের দেহরক্ষীদের দিয়ে গুলি চালানোর নির্দেশ দেন খান স্যার। আবার নিজে এই ভিকটিম কার্ড খেলতে শুরু করেন। যাই হোক, অনেকে এটাও বলছেন যে খান স্যার তার নিজের নামের প্রতি সুবিচার করলেন, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তারা কিছু হলেই ভিকটিম কার্ড খেলতে শুরু করেন। খান স্যারও তার অন্যথা করলেন না। তবে শুধু এটাই প্রথম নয় যে খান স্যার বিতর্কে জড়িয়েছেন। এর আগেও বহুবার নানা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এক এক করে আসি। খান স্যারের একটা বড় দাবি হলো কংগ্রেস আমলের চেয়ে নাকি এখন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক মোদি আমলে অনেকটাই খারাপ। ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে ওনার দাবি, স্বাধীনতার সময় আম্বেদকর সাহেব নাকি এতটাই পাওয়ারফুল ছিলেন যে জিন্নার মতো চাইলে আলাদা দলিত দেশ তিনি বানিয়ে নিতে পারতেন। কি আশ্চর্য, কার সঙ্গে কার তুলনা। ভারতের মহান সন্তান সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে তিনি তুলনা করলেন এক বিচ্ছিন্নতাবাদী বিশ্বাসঘাতক সন্ত্রাসীর সঙ্গে।
সবচেয়ে মারাত্মক দাবিটি উনি করেছেন হামাস আর ইসরায়েলকে নিয়ে। ওনার প্রশ্ন, 2008 সালের মুম্বাই হামলার পর ইসরায়েল যেখানে কাসবকে জঙ্গি বলেনি, সেখানে ভারত কেন হামাসকে জঙ্গি সংগঠন বলবে? ইসরায়েল মুম্বাই হামলার শুধু নিন্দাই করেনি, ওনারা লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনকে অফিসিয়ালি ব্যান্ড টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে। আর অন্যদিকে হামাস কোনো লোকাল পলিটিক্যাল গ্রুপ নয়, এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাস গোষ্ঠী, যাদের চার্টারেই লেখা আছে যে তাদের মূল লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা। 1999 সালের কার্গিল যুদ্ধে যে ইসরায়েল আমাদের অস্ত্র আর প্রযুক্তি দিয়ে পাশে দাঁড়িয়েছিল, তাদের চরম শত্রুকে আমরা কেন সমর্থন করব? খান স্যার অত্যন্ত বুদ্ধিমান এবং ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ। তিনি এই সমস্ত ঐতিহাসিক তথ্য জানেন না, এটা বিশ্বাস করা কঠিন। তাহলে কেন তিনি পডকাস্টে এসে এত সিলেক্টিভ আর মিসলিডিং কথাবার্তা বলছেন? তার এইসব মিসলিডিং কথাবার্তা শুনলে মনে হবে তিনি যেন কোনো এজেন্ডা পূরণে ব্যস্ত ছিলেন। আর এবার তিনি খ্যাতির কেন্দ্রবিন্দুতে থাকতে যেটা করেছেন, সেটা শুধু অন্যায় বা ভণ্ডামি নয়, সেটা দণ্ডনীয় অপরাধও বটে। যারা আগামী দিনে ইউপিএসসি দিয়ে দেশের আমলা হতে যাচ্ছেন, সেই ফিউচার সিভিল সার্ভেন্টরা কী শিখবেন এর থেকে? কিভাবে ইতিহাস বিকৃত করতে হয়, নাকি কিভাবে দেশদ্রোহিতা করতে হয়, নাকি কিভাবে অপরকে বদনাম করার জন্য মিথ্যা অপবাদে ফাঁসাতে হয়? আপনাদের কি মনে হয় খান স্যার আসলে কোন লক্ষ্য নিয়ে কাজ করছেন? একবার নাম কিনে নেবার পরে এখন তিনি বার করছেন নিজের আসল এজেন্ডা? জানান আমাদের কমেন্ট করে।